সাংবাদিক হিসেবে আমার কাজটা আসলে কি? একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমার কাজ হচ্ছে কোনো একটি অসঙ্গতি নিয়ে প্রথমে নিজের মনের মধ্যে যে প্রশ্ন তৈরি হয় সেই প্রশ্ন ধরে ধরে উত্তর খোঁজা। উত্তর খুঁজতে 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 যখন সেই উত্তরটা পাওয়া যায় সেই উত্তরটা জনমানুষের কল্যাণে গণমানুষকে জানানো। জি। একজন সংবাদকর্মীর কাজ হচ্ছে সংবাদ প্রচার করা। আর এই সংবাদের ভিত্তিতে যদি কোনো অনিয়ম, কোনো অন্যায়, কোনো অবিচার উঠে আসে, সেইগুলোকে নিরূপণ করার জন্য, সেইগুলোকে আপনার অ্যাড্রেস করার জন্য রাষ্ট্রের অনেকগুলো যন্ত্র আছে। জি। দুদক আছে, পুলিশ আছে, আপনার এরকম অনেকগুলো সংস্থা আছে যাদের কাজ হচ্ছে আপনার এই ধরনের অসঙ্গতিগুলোকে, যখন কোনো গণমাধ্যম, কোনো সাংবাদিক বা কোনো অন্য কোনো সহকর্মী তুলে আনেন, সেইগুলোকে নিয়ে তারা আরো বিশদ কাজ করে সেটা যদি প্রমাণ পান তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া। তো আমরা কিন্তু সেই কাজটাই বছরের পর বছর ধরে নিষ্ঠার সঙ্গে করে আসছি। ফয়সাল আলম ভাই যেটি বললেন, আমাদের টিম লিডার, যে আমরা কিন্তু আসলে একটা টিম ওয়ার্ক হিসেবে কাজটা করি। ধরেন আমি অ্যানালাইসিস করছি, ফিল্ডে একটা টিম যে শুট করছে, ফয়সাল ভাই প্যানেলে বসে সেই ফুটেজ কাটছে, আমি এখান থেকে স্ক্রিপ্ট করে পাঠাচ্ছি, ফয়সাল ভাই এডিট করছে, আবার আমাকে দেখাচ্ছে, প্রডিউসার আবার সেইখানে ইনপুট দিচ্ছে। সো আমরা কিন্তু এইভাবে টিম ওয়ার্কের মধ্য দিয়ে নির্ভুলভাবে আমরা সবসময় চিন্তা করি যে শব্দটা আমরা বলবো সেই শব্দটার সপক্ষে যেন আমার কাছে প্রমাণ থাকে। এটাকে বলে জি। লাইন বাই লাইন ফ্যাক্ট চেকিং। আমরা লাইন বাই লাইন ফ্যাক্ট চেকিং করি, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আপনার তথ্য, এটা আমাদের যাচাই করে প্রচার করতে হয়। এখন আমাদেরকে প্রায় অনেকে সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন করেন, ভাই অমুক ইয়াতে বলছে যে 150 জন ক্যাডারের নাম বেরোইছে, অমুক তো বলছে আবেদ সব বলে দিয়েছেন, অমুক তো বলছে যে অমুক অমুক বিশেষ ব্যাচে প্রশ্ন ফাঁস হয়েছে। এখন আমার পক্ষে এইভাবে কোনো তথ্য প্রমাণ ছাড়া চ্যানেল 24-এর মতো একটা প্রতিষ্ঠান, আর যেহেতু আমি ইন্টারন্যাশনাল গণমাধ্যমে কাজের এক্সপিরিয়েন্স আমার এখন হয়েছে বা আমি কাজ করছি এবং আমার ট্রেনিং হয়েছে, তো আমার পক্ষে আসলে যে কোনো তথ্য ভেরিফাই করা ছাড়া প্রচার করা সম্ভব না। আর আমরা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করি, একটা ভুল তথ্যের এগেনস্টে আমাদের বিরুদ্ধে মামলা হতে পারে, জি। আমাদের বিরুদ্ধে নানান ধরনের ব্যবস্থা নিতে পারে। ফলে আমরা কিন্তু যখন যে বিষয়টা নিয়ে কাজ করি খুব স্পেসিফিক থাকার চেষ্টা করি। যেমন আপনি যদি এই শুক্রবারের রিপোর্টটাই দেখেন, আমি একটু করে বলছিলাম আপনাকে যে আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল যে আমরা রেলের প্রশ্ন ফাঁস হয়েছে এটা ব্রেক করব। সেটা আমরা ব্রেক করেছি একটা প্যাকেজ স্টোরি দিয়ে। এরপরে ওই রেলের প্রশ্ন ধরে আমরা বলেছি যে বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়। এখন এরপরে তোলপাড় হয়ে গেল যে বিসিএস এর প্রশ্ন ফাঁস হয় কি হয় না, রিপোর্টার প্রমাণ দিতে পারেন নাই, ভাষা ভাষা বলেছেন। জি। তো আমরা এটা আসলে ওয়েট করছিলাম যে সার্চ লাইটের পর্বটায় আমরা আসলে বিসিএসটা মিলিয়ে টোটালটাই দেখাবো, এবং দেখাবেন। অনেক করছেন যে আপনি 33 নিয়ে কেন করলেন না, 35 নিয়ে কেন করলেন না, 44 নিয়ে কেন করলেন না। আমরা আবারও পরিষ্কার করতে চাই যে আমরা এই হাড়ির একটি ভাত টিপে প্রমাণ করতে চেয়েছি এক্সাম্পল হিসেবে যে যে বিসিএস প্রশ্ন ফাঁস হয় কি হয় না। জি। সেইটা আমরা আসলে 46কে বেছে নিয়েছি, যে 46টা সর্বশেষ, এটার এখনো রেশ রয়ে গেছে, এবং 46 যদি আমরা প্রমাণ করতে পারি সেটি কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা কি, অবশ্যই বাতিল করা উচিত, কারণ রিটার্ন এরকম তো একটা হয়নি এত এখনো। বড়, এটা এত বড় অনিয়ম হওয়ার পরে এই 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 বিসিএস 46তম বিসিএস এর আর কোনো গ্রহণযোগ্যতা থাকে না। যদি তারপরও পিএসসি গায়ের জোরে এটা ঠেলে নিয়ে যায়, সেটা হবে বাংলাদেশ জাতির ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্ক। মানে বিশেষ করে চাকরির নিয়োগ পরীক্ষার ইতিহাসে, যে একটা পরীক্ষা কিছুদিন আগে হয়েছে, সেটা প্রশ্ন কিন্তু ফাঁসের প্রমাণ ইমরান ইমরান যারা এই প্রশ্ন জায়গাটা করেছে একটু, এই নিজের জায়গাটা যদি মুখে তারা একটু, স্বীকার করছে। এই জায়গাটা যদি একটু সাপ্লিমেন্টারি আরেকটা প্রশ্ন করি, যে আপনি 46তম বিসিএস কে একটা টেস্ট কেস হিসেবে আপনি দেখে এটা নিয়ে এগিয়ে চলেছেন, এবং এটা হয়তো লিখিত এখনো হয়নি, প্রফেসর মজুমদার বলছিলেন। তো হুম। এই যে 46তম বিসিএস নিয়ে আপনি কাজ করছেন, এর আগেও তো এই ধরনের কাজ হয়ে থাকতে পারে, তো সেগুলো কি বাতিল করা পসিবল হবে? না না, সেটা তো আমি আপনাকে যেটা বলছিলাম যে দেখেন, যেটা বাতিল করা সম্ভব, মানে যেটা এখনো রিটার্ন হয়নি। আমি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণটা দেব, আপনি সুন্দর করে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার পরে ওনারা যখন জানতে পারলেন চ্যানেল 24 এরকম একটা স্টোরি ব্রেক করেছে, মাননীয় উপাচার্য মহোদয় আমাদের সঙ্গে যোগাযোগ করলেন, অফিসিয়ালি চিঠি দিয়ে আমাদের কাছে কি তথ্য উপাত্ত আছে নিয়েছেন, আমাদেরকে ডেকেছেন, আমাদের কাছ থেকে শুনেছেন, আমাদের তথ্য উপাত্তর ভিত্তিতে ওনারা কনভিন্স হয়েছেন, তারপর ওনারা পরীক্ষাটি বাতিল করেছেন, জি। নতুন করে আবার একবার এবং পরীক্ষা নিয়েছেন, 87 এবং জনকে তার আগে বহিষ্কার করা ছাত্রদের হয়েছে ব্যবস্থা বলছিলেন। নিয়েছেন, হ্যাঁ। বহিষ্কার করেছেন। তো এই ক্ষেত্রে দেখেন পিএসসির স্ট্যান্ডটা কি, পিএসসির স্ট্যান্ডটা হচ্ছে তারা একটা বিশাল বিজ্ঞপ্তি দিয়ে এইটা স্পষ্ট করে বলে দিয়েছে যে 12 বছরের পরীক্ষা সুষ্ঠু হয়েছে। মানে আমরা একটা গণমাধ্যম হিসেবে পিএসসির বিরুদ্ধে একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এবং আমাদের দিকে তারা স্পষ্ট করে ইঙ্গিত করেছেন, আমাদের নিয়ে প্রশ্ন তুলেছেন, তারা আমাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। অথচ উল্টো হওয়ার কথা ছিল যে আমরা বিনা পয়সায় কোনো ধরনের সুযোগ সুবিধা ছাড়া একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের ত্রুটি খুঁজে দিয়েছি।
মানে আপনি চিন্তা করেন, এটা তো একটা বড় কনসালটেন্ট নিয়োগ করে 6 বছর ধরে অডিট করে তাদের এটা বের করা উচিত ছিল। সেইটা কিন্তু চ্যানেল 24 সার্চলাইট টিম, আমাদের এই যে বিশাল টিম, আমরা কিন্তু 6 বছর পরিশ্রম করে তাদের ত্রুটিটা, এই বাগ ধরে দেওয়া বলে আপনি টেকনোলজির ভাষায়, আমরা কিন্তু বাগ ধরে দিয়েছি। এখন উল্টো আমরা কোশ্চেন হচ্ছি যে আমরা একটা উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছি। কেউ বলছেন যে কোটার আগুনে ঘি ঢালছি, কোটা বলছে যে আমরা আসলে সরকারের হয়েই কাজ করছি। তো সাংবাদিক, আমি এনজয় করছি, সাংবাদিকরা আসলে না ঘরকা না ঘাটকা। সো এটাই হচ্ছে প্রকৃত ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের হচ্ছে মানে এনজয় করার জায়গা, যে কারো মনই আপনি পাবেন না, না পিএসসির মন পাবেন, না সরকারের মন পাবেন, না কোটা আন্দোলনকারীদের মন পাবেন। তবে হ্যাঁ, দিন শেষে আপনি যখন ঘুমাতে যাবেন, দিন শেষে যখন আপনি আয়নায় নিজের মুখটা দেখবেন, তখন শান্তি লাগবে যে অ্যাটলিস্ট দেশের জন্য, সাধারণ মানুষের জন্য, অসংখ্য চাকরি প্রার্থীর জন্য একটা একটা সুষ্ঠু মেধার ভিত্তিতে পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করেছে। আমি বিশ্বাস করি যে ধাক্কাটা পিএসসি এবার খেয়েছে, এই ধাক্কায় অনেক কিছু পরিবর্তন হবে এবং অনেক অনেক ভালো ভালো পদক্ষেপ তারা নেবে। এবং আমি এখনো বিশ্বাস করি যে এখনো সময় আছে, ডিনায়াল মুডে না থেকে তাদের উচিত এই তথ্যপত্রগুলো আমাদের কাছ থেকে নিয়ে বুঝে আহ, অতি দ্রুত রেলের পরীক্ষা এবং এই 46তম বিসিএস, এই দুটো পরীক্ষা নিয়ে তাদের অবশ্যই ভাবা উচিত এবং মানে নতুন করে পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। জি, অনেক ধন্যবাদ আব্দুল আল ইমরান।